জুলাই গণ অভ্যুত্থানের পর এবং আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে ফিরে এসেছে জামাত ইসলাম। আওয়ামী আমলে একাধিকবার এই দলকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে এবং পতনের একদম আগ মুহূর্তে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। শুধু দালিলিকভাবে নিষিদ্ধকরণ কিংবা নিবন্ধন বাতিলকরণটাই না, আওয়ামী আমলের একটা লম্বা সময়ে জামাতের রাজনীতি করাটা ছিল একটা নিষিদ্ধ কাজের মতো। নেতাদের ধরপাকড় করা, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করা, তাদের সম্পদ দখল করা, এগুলো ছিল নিয়মিত ঘটনা। এত কিছুর পর আসলে একটা দলের টিকে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে, শেখ হাসিনা পালানোর সাথে সাথে দেশে এই জামাত ইসলামটাই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। অভ্যুত্থান পরবর্তী এই মুহূর্তে বাংলাদেশের দুইটা সিনারিও স্পষ্ট হয়ে উঠছে। দেশের বাজারঘাট, সিন্ডিকেট ইত্যাদি নানান জায়গায় যেখানে আগে আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণ ছিল, সেসব জায়গার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। আর অপর পক্ষে দেশের বুদ্ধিভিত্তিক বিভিন্ন জায়গায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে জামাত ইসলামের মানুষজন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব ইত্যাদির জন্য বিএনপি যখন আলোচিত এবং সমালোচিত হচ্ছে, বিপরীতভাবে জামাত ইসলামের নেতারা এইসব কাজে না জড়িয়ে বরং ভালো ভালো গঠনমূলক কাজ করার ফলে বাহবা পাচ্ছেন। খেয়াল করে একটু দেখেন, অভ্যুত্থান পরবর্তীর সাথে সাথেই বিএনপি যখন পল্টনে জনসভা আয়োজন করলো, ঠিক তখনই কিন্তু জামাতের নেতারা ব্যস্ত ছিলেন অভ্যুত্থানে আহত নিহত পরিবারের মানুষদের খোঁজ খবর নিতে। ছাত্রদল যখন তাদের কমিটি নিয়ে হাই হুতাশ করতেছে কিংবা বড় নেতাদের প্রটোকল দেওয়া নিয়ে ব্যস্ত, তখন ছাত্র শিবির আয়োজন করছে বিজ্ঞান মেলা, জুলাই প্রদর্শনী কিংবা স্কলারদের নিয়ে আলোচনা সভা। ঠিক এই কাজগুলোর জন্যই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্টেটমেন্ট দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এইরকম যে জীবনের প্রথম ভোটটা জামাতকেই দেব। আসলেই কি মানুষ তার জীবনের প্রথম ভোট কিংবা এবারের ভোট জামাতকে দেবে? চলুন একটু অ্যানালাইসিস করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখেন, বাংলাদেশের মতো একটা দেশে পিওর আদর্শ নিয়ে ভোটের রাজনীতি করাটা একটু কঠিন। এখানে মানুষের মাঝে ধর্মীয় অনুভূতি খুব ব্যাপকভাবে কাজ করলেও পূর্ণ ধর্মীয় নিয়মকানুন মানার ব্যাপারটা ঠিকঠাক কাজ করে না। তাই ধর্ম নিয়ে রাজনীতি করতে হলে এই ধর্মীয় অনুভূতিটাকে ক্যাপিটালাইজ করতে হবে। কারণ দেশের একটা বিশাল সংখ্যক মানুষ ফেসবুকে ধর্মের পক্ষে জীবন দিতে প্রস্তুত এমনটা শো করবে, কিন্তু 1 ঘন্টা পরেই দেখবেন কোনো এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে ছেলে মেয়ে একসাথে নাচতে শুরু করেছে। মানে তার ধর্মীয় অনুভূতি এবং ধর্মের প্রতি মায়াটা খুবই স্ট্রং, কিন্তু নিজের জীবনে ধর্ম মানার ব্যাপারটা ততটা স্ট্রং না। তাই জামাত ইসলাম যখন ধর্মের পক্ষে কথা বলে, ধর্মীয় নীতি আদর্শের চর্চা করে, তখন মানুষের মধ্যে জামাতের প্রতি একটা সফট কর্নার তৈরি হয়। কিন্তু জামাত যদি বলে তারা নির্বাচিত হয়ে দেশের শরিয়া আইন বাস্তবায়ন করবে, সর্বত্র ধর্মীয় নিয়মকানুন বাধ্যতামূলক করা হবে, তখন ব্যালট পেপারে ভোটের ক্ষেত্রে জামাতের দিক থেকে মানুষের হাতটা ঘুরে অন্যদিকে চলে যায়। এই একই রকমভাবে, এই একই কারণে জামাতের বেশিরভাগ নেতা কিন্তু জনমানুষের সাথে খুব একটা কানেক্টেড হইতে পারে না। বিগত যেসব নির্বাচনে জামাত অংশ নিয়েছিল, মানে 91, 96 কিংবা 2001 সাল, কোনো নির্বাচনেই হাতে গোনা কিছু আসন ছাড়া তারা বাকি আসন কিন্তু খুব একটা পায় না। এবং অনেকেই মনে করেন ওই আসনগুলো তারা পেয়েছিল জোটবদ্ধ হয়েছিল বলেই। তাহলে বর্তমানে জামাতের যে স্ট্র্যাটেজি এবং যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে, এইটাকে জামাতকে ক্ষমতায় বসাতে পারবে না? যদি না পারে তাহলে আসলে কেন পারবে না? দেখেন কিভাবে জামাত তার আদর্শ ভিত্তিক রাজনীতি করে, কিভাবে তারা তাদের আদর্শ নতুন মানুষের মধ্যে প্রবেশ করায় এবং কিভাবে এটা চর্চা করে, কোথা থেকে ফান্ডিং পায়, এইসব নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি আগেই বানিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিন, কমেন্টে লিঙ্ক দেয়া থাকবে। তো সেই ভিডিও থেকে আপনি একটা বিষয় বুঝতে পারবেন যে জামাতকে আসলে পূর্ণ রাজনৈতিক দল না বলে বরং ধর্মীয় আদর্শ ভিত্তিক সামাজিক সংগঠন বলতে পারেন, যেই সংগঠন তার ধর্মীয় চর্চার কারণে মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে। কিন্তু ওই যে শুরুতেই বলেছি যে বাংলাদেশের মানুষের সাইকোলজি হিসেবে যখনই বাংলাদেশে ভোটের রাজনীতি করতে যাবেন, তখন পূর্ণাঙ্গ আদর্শ নিয়ে মাঠে কাজ করা সম্ভব হবে না। আপনাকে জনমানুষের মনস্তত্ত্ব বুঝে কথা বলতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। সেই কাজটা আপনার মূল আদর্শের সাথে নাও মিলতে পারে। তো জামাত ইসলাম রিসেন্টলি হিসাব করে দেখেছে, যদি তারা আওয়ামী লীগের প্রতি কঠোর আচরণ প্রদর্শন না করে, তাহলে হয়তো দেশের আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেইটা তারা পেয়ে যাবে। এই জন্য জামাতের আমির একাধিকবার আওয়ামী লীগকে নিয়ে নরম সুরে কথা বলেছে, অতি ভারত বিরোধিতার বিপক্ষেও কথা বলেছে। আবার দেশের একটা বড় সংখ্যক মানুষ নারীদের পোশাকের স্বাধীনতার পক্ষে, পশ্চিমা সংস্কৃতির পক্ষে, এদের
ভোট আনার জন্য জামাত নেতা নারীদের পোশাকের স্বাধীনতা নিয়েও কথা বলেছে। তার মানে পপুলিস্ট কিছু কথা বলার চেষ্টা করছে তারা, যেখান থেকে এটা বোঝা যায় জামাত জনমানুষের ভোট চাচ্ছে। কিন্তু এই জায়গায় অন্যান্য রাজনৈতিক দলের সাথে একটা পার্থক্য আছে, যেই পার্থক্যটাই হয়তো জামাতকে বাংলাদেশের বাস্তবতায় অনেক বেশি পিছিয়ে দেবে। দেখেন, অন্যান্য রাজনৈতিক দল সারা বছর নিজেদের মতো করে কাজ করে, নির্বাচনের আগে আগে ধর্মীয় অনুভূতিকে টার্গেট করে কিছু আবেগী কথাবার্তা বলে, ফলে ধর্মীয় অনুভূতি স্ট্রং থাকায় মানুষের ভোটগুলো তারা পেয়ে যায়। যেমন তুরস্কের এরদোয়ান সারা বছর পশ্চিমাদের সাথে কাজ করে, ইউরোপের সাথে কাজ করে, দেশের ভেতরে পশ্চিমা আদর্শের চর্চা করতে দেয়, কিন্তু নির্বাচনকে সামনে রেখে বক্তব্যে বলে সিরিয়ার মুসলিমদের জন্য সে লড়াই করবে, ফিলিস্তিনে শান্তি আনতে সে কাজ করবে। এতে কি হয়, যারা ধর্মীয় আদর্শের বাইরে গিয়ে লিবারেল জীবনযাপন করতে চায় কিন্তু আবার ভেতরে ধর্মের প্রতি শক্ত একটা অনুভূতি আছে, তাদের সবার ভোটটাই তার দিকে চলে আসে। মানে সারা বছর নিজেদের মতো করে চলে, লাস্টে একটু ধর্মীয় মশলা যুক্ত করে অন্যান্য দল। কিন্তু জামাত করতেছে পুরো উল্টোটা, সারা বছর ধর্মীয় আদর্শের জায়গায় স্ট্রং থেকে লাস্টে এসে এখানে পশ্চিম আদর্শের কিছু বিষয় যুক্ত করতে চাচ্ছে। কিন্তু এইটা কাজ করার পরিবর্তে বিপরীত বার্তা বয়ে আনতে পারে। জামাতের এমন কথাবার্তা মানুষের মধ্যে এই বার্তা দিতে পারে যে দেখো দেখো, জামাতও এখন ভোটের জন্য যা তা বলা শুরু করে দিয়েছে। আর এই বার্তা আসার পেছনে কারণ হচ্ছে, গত লম্বা সময় জামাত যখন নিষ্পেষিত ছিল, নির্যাতনের শিকার হচ্ছিল, তখন বিভিন্ন মাধ্যমে মানুষকে এইটা বোঝানো হয়েছে যে জামাত কোরআনের চর্চা করে বলেই তারা নির্যাতনের শিকার, জামাত ধর্মের কথা বলে বলেই তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। সুতরাং জামাত একটা পূর্ণাঙ্গ ধর্মীয় আদর্শের দল, এমন একটা মেসেজই কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই আদর্শ থেকে তাকে সরতে দেখলে জামাতকেও মানুষ অন্য দলের মতোই মনে করতে পারে। তো এইটা হচ্ছে ফিলোসফিক্যাল পার্ট। কিন্তু ভোটের মাঠে জামাতের পিছিয়ে পড়ার পেছনে আরো কিছু কারণ আছে। প্রথমত, জামাত ইসলাম এখনো দেশব্যাপী ছড়িয়ে পড়া দল হয়ে উঠতে পারেনি। দেশের সকল আসনে তাদের যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার মতো অবস্থা সম্ভবত এখনো নাই। দ্বিতীয়ত, তরুণ প্রজন্মের মধ্যে 1971 সালে জামাতের অবস্থান নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে, জামাতের পক্ষ থেকে সেইটা খুলাসা করা হয় নাই কখনোই। এই একটি কারণ তরুণ সমাজের ভোট আনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তৃতীয়ত, দেশের আপামর জনতা যারা গ্রামে থাকে, অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত কিছু বিশেষ অঞ্চল ছাড়া এই শ্রেণীর মানুষ আসলে দল হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগকে চেনে। তারা অল্টারনেট করে এই দুইটা দলকে ভোট দিতে চায়। এদের ভোট পাওয়ার জন্য জামাতের আসলে ম্যাসিভ কোনো কার্যক্রম এখনো চোখে পড়েনি। এই জায়গাগুলোর জন্যই হয়তো জামাত ভোটের মাঠে পিছিয়ে পড়তে পারে। এই জন্য অনেকে আবার এরকম প্রশ্ন তুলছেন যে জামাতকে আসলে ভোটের রাজনীতিতে না এসে বরং কোনো দলের সাথে মিলে তাদের প্রেসার গ্রুপ হিসেবেই থাকা উচিত। কিন্তু যেহেতু এই মুহূর্তে আবার দেশে একটা রাজনৈতিক খালি জায়গা তৈরি হয়েছে, তাই জামাত কিছু চমৎকার কৌশল হাতে নিলে হয়তো ক্ষমতার কাছাকাছি চলে আসতেও পারে। এই কাজগুলো একটা হতে পারে ফিক্স একটা আইডিওলজিকে সামনে নিয়ে আগানো, ফ্লাকচুয়েট না করা। যদি ধর্মীয় আদর্শ মূল কথা হয় তবে সেইটাকেই পূর্ণাঙ্গভাবে ফোকাস করা। এতে যারা ভোট দেওয়ার মন থেকেই দেবে, যারা দেবে না তারা বাদ। দেখেন, বাছাইকৃত 50% আসনে যদি 50%-এর বেশি মানুষকেও জামাতের আদর্শের প্রতি আকৃষ্ট করা যায় তবেই কিন্তু সরকার গঠন সম্ভব। কিন্তু দোটানা টাইপের আদর্শ প্রকাশ করলে সেইটা ভালো হবে না। ইতিমধ্যেই জামাতের মধ্য থেকে দোটানা টাইপের জিনিস কিন্তু প্রকাশিত হচ্ছে। দ্বিতীয়ত, জামাতকে তাদের রাজনীতির বাইরের আদর্শ চর্চা এবং রাজনৈতিক দল হিসেবে কার্যক্রমের ব্যাপারে একটা লাইন টেনে দিতে হবে, যাতে মানুষ রাজনৈতিক কোনো সিদ্ধান্তের জন্য জামাতের ধর্মীয় আদর্শের জায়গায় প্রশ্ন না করে। এইটা ওয়াজ মাহফিল, জনসভা এসবের মাধ্যমে করা যেতে পারে, তবে এইটা একটু কঠিন। তৃতীয়ত, যেহেতু দেশে একটা নতুন দল আসবে বলে ধারণা করা হচ্ছে, সেই তরুণদের দলের সাথে যদি জামাত জোটবদ্ধ হতে পারে তবে তরুণদের আদর্শ অনুযায়ী কিছু মানুষ সেই জোটকে সাপোর্ট দেবে, আবার জামাতের ধর্মীয় রাজনীতির কারণে কিছু মানুষ তাদেরকে সাপোর্ট দেবে। দুইটা মিলে একটা ভালো ফল আসতেও পারে, তবে এইটা আসলেই ফিজিবল কিনা সেটা আমার এই ছোট্ট মাথায় এখনো ধরতেছে না। তবে এই সবগুলো প্রক্রিয়া আসলেই বেশ কঠিন। শেষ কথা হচ্ছে, ভোটের মাঠে জামাত পিছিয়ে যায় তার পূর্ণ ধর্মীয় আদর্শ কেন্দ্রিক একটা ভাবমূর্তির জন্য এবং সারা দেশে জনমানুষের সাথে কানেক্টেড জনপ্রিয় নেতা না থাকায়, সেই সাথে কাজ করে 71 নিয়ে জামাতের ধোঁয়াশাপূর্ণ অবস্থানের কারণে। এই জায়গাগুলোতে সংস্কার ছাড়া বাংলাদেশের ভোটের রাজনীতিতে জামাতের সফল হওয়া একটু কঠিনই।